আজকে আমাদের আলোচিত বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংরেজি সিলেবাসে থাকা ম্যাকবেথ নাটকটি। এই ম্যাকবেথ নাটকটি মহান নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার এর রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি, যা উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতালোভ, ভাগ্য ও নৈতিক পতনের করুণ পরিণতি তুলে ধরে। নাটকের কেন্দ্রীয় চরিত্র, সেন্ট্রাল ক্যারেক্টার ম্যাকবেথ স্কটল্যান্ডের এক সাহসী সেনাপতি, যিনি ৩ ডাইনির ভবিষ্যদ্বাণীতে প্রভাবিত হয়ে রাজা হওয়ার স্বপ্নে মশগুল হয়ে পড়েন। স্ত্রী লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ প্ররোচনায় তিনি রাজা ডানকানকে হত্যা করে সিংহাসন দখল করেন। কিন্তু এই অপরাধের পর থেকে তার মানসিক অস্থিরতা, ভয় ও অপরাধবোধ তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাটকটি দেখায় যে অতিরিক্ত লোভ ও নৈতিক কাজ না করে শেষ পর্যন্ত মানুষের পতন ডেকে আনে। অন্ধকার, রহস্যময় পরিবেশ ও গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে এটি শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ নাটক হিসেবে বিবেচিত হয়েছে চিরকাল ধরে। আমরা এই ম্যাকবেথ নাটকটির কিছু ক্যারেক্টার দেখে নেব। ম্যাকবেথের প্রথম ক্যারেক্টার ডানকান। ইনি হলেন স্কটল্যান্ডের রাজা। এরপরে ম্যালকম এবং ডোনালবেন। এই ম্যালকম এবং ডোনালবেন, এনারা দুজন হলেন রাজা ডানকানের ছেলে। তার মধ্যে ম্যালকম হলো গিয়ে রাজা ডানকানের বড় ছেলে এবং ডোনালবেন হচ্ছে রাজা ডানকানের ছোট ছেলে। ম্যাকবেথ, ইনি হলেন গিয়ে রাজা ডানকানের সৈন্যবাহিনীর সেনাপতি, থেন অফ গ্লেমিশ। তার পরবর্তীতে ব্যাংকো, ইনিও হলেন রাজা ডানকানের সৈন্যবাহিনীর সেনাপতি। এরপরে সব থেকে যে নামটি বা যে ক্যারেক্টারটি আমাদের উল্লেখযোগ্য, সেটি হচ্ছে গিয়ে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ অর্থাৎ ম্যাকবেথের স্ত্রীর ক্যারেক্টার। এর পরবর্তীতে আমরা সেইটানের ক্যারেক্টার দেখতে পাবো, এ ডক্টর, এ জেন্টেলম্যান, এ পর্টার ইত্যাদি ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাবো। তার পরবর্তীতে ব্যাংকো, ব্যাংকো তার ছেলে ফ্লিয়ান্স, ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্স, তার ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে ম্যাকডাফ, একজন স্কটিশ নোবেলম্যান, লেডি ম্যাকডাফ, দেয়ার সন, লেনক্স রস অ্যাঙ্গুস ইত্যাদি বিভিন্ন ক্যারেক্টারের সমন্বয়ে উইলিয়াম শেক্সপিয়ার এই ম্যাকবেথ নাটকটিকে খুব সুন্দরভাবে রচনা করেছেন। খুব সুন্দরভাবে তিনি নাটকটির একটা কনক্লুশন টেনেছেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা মেন যে পড়া, সেই পড়ার দিকে যাব। অ্যাক্ট 1, সিন 1, থান্ডার অ্যান্ড লাইটনিং এন্টার 3 উইচেস। বজ্রপাত, বিদ্যুৎ চমকানি, সঙ্গে সঙ্গে 3 জন ডাইনির প্রবেশ। প্রথম ডাইনি: When shall we three meet again? In thunder, lightning or in rain? আমরা তিনজন আবার কখন দেখা করব? বজ্রপাত, বিদ্যুৎ চমকানি নাকি বৃষ্টিতে? সেকেন্ড উইচ: When the hurly-burly is done, when the battle's lost and won? যখন দ্রুতগামী ঝাঁকুনি শেষ হবে, যখন যুদ্ধ হেরে যাওয়া হবে ও জিতে যাবে। তৃতীয় ডাইনি: That shall be or the sun, that shall be or the set of sun. সেটা হবে সূর্য অস্ত যাওয়ার আগেই। প্রথম ডাইনি: হোয়ার দ্য প্লেস, জায়গাটি কোথায়? দ্বিতীয় ডাইনি: আপন দ্য হিথ, ঊষর প্রান্তরের ওপরে। তৃতীয় ডাইনি: দেয়ার টু মিট উইথ ম্যাকবেথ, সেইখানে কি ম্যাকবেথের সঙ্গে দেখা হবে? প্রথম ডাইনি: আই কাম গ্রিমালকিন, গ্রিমালকিন আমি আসছি। এই গ্রিমালকিন একটি মহিলা বিড়াল, বিশেষ করে ধূসর কিংবা কালো রঙের বিড়াল। শেক্সপিয়ারের সময়ে বিড়াল, বিশেষ করে কালো রঙের বিড়ালকে জাদুকরী এবং অশুভ আত্মাদের সঙ্গে যুক্ত বলে মনে করা হতো। লোকজন তখন বিশ্বাস করত যে ডাইনিদের পশু সঙ্গী থাকত, যাদের বলা হতো ফ্যামিলিয়ার্স, যারা ডাইনিদের জাদু করতে সাহায্য করত। গ্রিমালকিন হলো তেমনই একটি আত্মা বা একটি শক্তি। দ্বিতীয় ডাইনি তখন বলে, প্যাডক কলস, অর্থাৎ ব্যাং ডাক দিচ্ছে। এই প্যাডক, PADDOCK, প্যাডক, এই ওল্ড ইংলিশে প্যাডক মানে টোড অর্থাৎ ব্যাং। শেক্সপিয়ারের সময়ে ওই গ্রিমালকিনের মতো এই প্যাডককেও বিশ্বাস করা হতো যে ব্যাঙেরা জাদু, বিষ এবং অশুভ জাদুমন্ত্রের সাথে যুক্ত। গ্রিমালকিনের মতোই প্যাডক হলো
সুপারন্যাচুরাল বা অতি প্রাকৃতিক শক্তি বা আত্মা যা ডাইনিকে সহায়তা করে জাদু করার জন্য। এটা ব্ল্যাক ম্যাজিক, অশুভ শক্তির প্রতীক। এরপরে তৃতীয় ডাইনি বলে ওঠে, অ্যানন অল, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। বলে রাখা ভালো, এখানে অ্যানন অল হলো একটি ওল্ড ইংলিশ শব্দ যার অর্থ শুন বা খুব তাড়াতাড়ি, রাইট অ্যাওয়ে, অথবা অ্যাট ওয়ান্স, ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে, এখনই অথবা তৎক্ষণাৎ। এখানে তৃতীয় ডাইনি গ্রিমালকিনের ডাকের উত্তরে সে বলে যে, গ্রিমালকিন আমি আসছি। আরও বলে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার। অর্থাৎ যা দেখে ভালো বা শুভ মনে হচ্ছে তা ভালো মনে হলেও ভালো নাও হতে পারে। এটা এই নাটকের কেন্দ্রীয় থিম বর্ণনা করে। ওভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার এর অর্থ ডাইনি বলছে যে তারা উড়ে যাবে অন্ধকারে, নোংরা এবং কুয়াশাবৃত বাতাসের মধ্যে দিয়ে। এই লাইনটি ভূতুরে আবহাওয়া তৈরি করে। ডাইনিদের সঙ্গে অশুভ এবং অন্ধকার শক্তিদের যোগাযোগের বর্ণনা করে এই লাইনটি। এখানে ফগ বা কুয়াশা অনিশ্চয়তা এবং বিভ্রান্তির একটি প্রতীক। এখানকার মূল কথা হলো, ডাইনি বোনেরা ম্যাকবেথের সঙ্গে সাক্ষাৎ করবে পরিকল্পনা করার পর তারা চলে যাচ্ছে। তারা বোঝাতে চাইছে যে এই নাটকের মঞ্চ হবে বা ঘটনাগুলো হবে ভয়াবহ এবং অন্ধকারময়, বিভ্রান্তিকর এবং লুকোনো, অশুভপূর্ণ, যেখানে যা দেখে সত্য মনে হচ্ছে তা আসলে সত্য হবে না বা সত্য নয়। এরপরে আমরা চলে আসবো সিন 2, অ্যালার্ম উইদিন, এন্টার কিং ডানকান, ম্যালকম, ডোনালবেন, লেনক্স উইথ অ্যাটেন্ডান্স, মিটিং এ ব্লিডিং ক্যাপ্টেন। এই সিন 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে অ্যালার্মের শব্দ, রাজা ডানকানের ছেলে ম্যালকম এবং ডোনালবেন, তার সঙ্গে লেনক্স এবং তার সঙ্গে চাকর বাকরেরা বা পরিচারকরা, আর তার সাথে রাজা ডানকান নিজে, তারা সকলে একসঙ্গে প্রবেশ করলো একজন রক্তাক্ত সৈনিককে দেখা করার জন্য। ডানকান বলছে এই সময়ে, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট, হি ক্যান রিপোর্ট অ্যাজ সিমড বাই হিজ ফ্লাইট অফ দ্য রিভল্ট, দ্য নিউয়েস্ট স্টেট। এ কেমন রক্তাক্ত মানুষ, তার করুণ অবস্থা দেখে বা দুর্দশা দেখে এটা কি মনে হচ্ছে যে সে যুদ্ধের কথা সম্পূর্ণ করে ভালোভাবে বলতে পারবে? এটা একটা নতুন রাষ্ট্র কি? একটা কি নতুন রাষ্ট্রের খবর সে বলতে পারে? রাজা ডানকানের এই জবাবের উত্তরে, এই প্রশ্নের উত্তরে ম্যালকম তখন বলে, দিস ইজ দ্য সার্জেন্ট হু, লাইক এ গুড অ্যান্ড হার্ডি শোল্ডার, ফাউট এগেনিস্ট মাই ক্যাপটিভিটি। হেইল, ব্রেভ ফ্রেন্ড, সেই টু দ্য কিং দ্য নলেজ অফ দ্য রয়্যাল অ্যাজ দো ডিডিস্ট লিভ ইট। ম্যালকম বলে, এটা সেই সৈনিক বা সেই ক্যাপ্টেন যে একজন ভালো এবং শক্তপোক্ত সৈনিকের মতো যুদ্ধে লড়াই করেছে আমার বন্দিদশার বিরুদ্ধে। জয় হোক সাহসী বন্ধু, রাজাকে যুদ্ধের সমস্ত কথা তুমি খুলে বলো, যেভাবে তুমি আমাকে বলতে বলতে থেমে গিয়েছিলে। তখন সেই সৈনিক, সেই ক্যাপ্টেন সে বলে, ডাউটফুল ইট স্টুড as to spent swimmers that do cling together and choke their art, the merciless MacDonald, worthy to be a rival, for to that the multiplying villainies of nature do swam upon him from the western isles of Kerns and Galloglasses is supplied, and fortune on his damned world smiling, sowed like a rebel's sword, but all's too weak for brave Macbeth. Well, he deserves that name, disdaining fortune with his bandaged steel, which smoked with bloody execution, like valor's minion, carved out his passage, till he faced the slave, which never shook hands nor bade farewell to him, till he unseamed him from the nave to the chops, and fixed his head upon our battlements. ক্যাপ্টেন রাজা ডানকানকে বর্ণনা করে বলে যে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল, যেভাবে দুইজন ক্ষিপ্ত সাঁতারু একসাথে আঁকড়ে ধরে এবং কেউই জিততে পারছে না, যখন বিদ্রোহী এবং নির্দয় ম্যাকডোনাল্ড স্কটল্যান্ডের পশ্চিম দ্বীপপুঞ্জ থেকে আসা কার্নস ও গ্যালোগ্লাস সৈন্যদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে সে। ভাগ্য যেন ওই বিদ্রোহীদের পক্ষেই ছিল, কিন্তু সাহসী ম্যাকবেথ, হ্যাঁ অবশ্যই ম্যাকবেথ সাহসী, সাহসের যোগ্য সে। সেই ম্যাকবেথ বীরত্বের সাথে যুদ্ধ করে হাতে রক্তাক্ত তলোয়ার নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে তার পথ তৈরি করে
শত্রুদের কেটে এগিয়ে যায়। সে কখনো করমর্দন করেনি, জানায়নি বিদায়। শেষে সে বিদ্রোহীকে হত্যা করে। সে নাভি থেকে চোয়াল অবধি চিরে ফেলে এবং শত্রুর মাথা দুর্গের প্রাচীরে ঝুলিয়ে দেয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ওয়েস্টার্ন আইজলস অর্থাৎ স্কটল্যান্ডের পশ্চিম দ্বীপপুঞ্জকে বোঝানো হয়েছে। ভ্যালোর্স মিনিয়ন, এই ভ্যালোর শব্দটির কথা, ভ্যালোর কথাটির অর্থ হলো ব্রেভারি বা সাহসিকতা, কারেজ। আর মিনিয়ন কথাটির অর্থ হলো গিয়ে ফেভারিট, প্রিয় পছন্দ। অর্থাৎ ভ্যালোর্স মিনিয়ন অর্থাৎ প্রিয় চাকর বা ডেভোটেড ফলোয়ার, প্রাণান্ত অনুগামী, এইভাবেই বোঝায়। নেভ, নেভ মানে নাভি। চপস, চপস হচ্ছে গিয়ে চোয়াল বা গলা বলতে পারি। নেভ টু থ্রোট অর্থাৎ নাভি থেকে গলা অবধি। প্যাসেজ কথার অর্থ পথ। কার্নস, এই উল্লেখযোগ্য বিষয়টি হলো কার্নস, KERNS, কার্নস। কার্নস হলো গিয়ে হালকা বর্ম পরিহিত আইরিশ পদাতিক সৈন্যবাহিনী। এরা মূলত ছোট বল্লম, ছোট কুড়ুল দিয়ে গেরিলা যুদ্ধ চালাতে তারা পারদর্শী ছিল। আর গ্যালোগ্লাস, এই গ্যালোগ্লাস শব্দটির অর্থ হলো ভারী বর্ম পরিহিত আইরিশ ও স্কটিশ পাহাড়ি এলাকার সৈন্য। অর্থাৎ আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের পাহাড়ি এলাকার যে সৈন্য যারা ভারী বর্ম পরে যুদ্ধ করে তাদেরকে বলা হয় গ্যালোগ্লাস। এরা মূলত বড় কুড়ুল এবং তরবারি দিয়ে লড়াই করতে পারদর্শী। এই রক্তাক্ত ক্যাপ্টেনের কাছ থেকে এই কথাগুলো শুনে ডানকান তখন উচ্ছ্বসিত হয়ে বলে, ও ভ্যালিয়েন্ট কাজিন, ওয়ার্থি জেন্টেলম্যান, হে বীর যোগ্য ভাই, যোগ্য ভদ্রলোক তুমি। ক্যাপ্টেন আরও বিস্তারিত আলোচনা করে বলে, As whence the sun shines his reflection, shipwrecking storms and direful thunders break, so from that spring whence comfort seemed to come, discomfort swells. Mark, King of Scotland, mark, no sooner justice had, with valour armed, compelled these escaping kerns to trust their heels, but the Norwegian lord, serving vantage with fabric arms and new supplies of men, began a fresh assault. অর্থাৎ সৈনিক বলতে চাইছে, ঠিক যেভাবে কখনো কখনো সূর্য উঠলে ভয়ঙ্কর ঝড় ও বজ্রপাত দেখা দেয়, তেমনি যেখান থেকে স্বস্তি আসার কথা সেখান থেকেই নতুন করে বিপদ এসে হাজির হয়। হে স্কটল্যান্ডের রাজা, আপনি সতর্ক হন। আপনি লক্ষ্য করুন, সাহসের সঙ্গে যখন জাস্টিস বা ন্যায় বিচার বিদ্রোহী কার্নস সৈনিকদের পালাতে বাধ্য করল, ঠিক তখনই নরওয়ের রাজা নতুন করে পুনরায় অস্ত্র ও সৈন্যবাহিনী নিয়ে এসে আক্রমণ চালালো। এইভাবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠল ক্রমশ। হঠাৎ করে সৈনিকের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে রাজা ডানকান চমকিত হয়ে তিনি বললেন, ডিসমেইড নট দিস আওয়ার ক্যাপ্টেন্স ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কুও, এই নতুন করে আক্রমণে আমাদের অধিনায়ক ম্যাকবেথ এবং ব্যাঙ্কো তারা হতাশ হয়নি তো? রাজা ডানকানের প্রশ্ন শুনে সৈনিক তখন তাকে বলে, অ্যাজ ইয়েস, অ্যাজ স্প্যারোজ, ইগলস, অর দ্য হেয়ার, দ্য লায়ন, ইফ আই সেই শুড, আই মাস্ট রিপোর্ট দে ওয়ার, অ্যাজ ক্যানন্স ওভারচার্জড উইথ ডাবল ক্র্যাকস, so they doubly redoubled strokes upon the foe, except they meant to bathe in reckoning wounds or memorize another Golgotha. I cannot tell, but I am faint, my gases cry for help. অর্থাৎ ঠিক যেমনভাবে ঈগলের কাছে চড়ুই পাখি দুর্বল, ঠিক যেমন করে সিংহের কাছে খরগোশ অসহায়, তেমনি ম্যাকবেথ ও ব্যাঙ্কোর সামনে শত্রুরা ছিল অসহায়। পরিষ্কার করে বললে, আমাদের সেনানায়কেরা ছিল বারুদ ভরা কামানের মতো। তারা বারবার প্রচণ্ড থেকে প্রচণ্ডতর আঘাত করছিল শত্রুপক্ষের ওপর। তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন আরেকটি গোলগোথা অর্থাৎ কবরস্থান বা হত্যাক্ষেত্র যেন তৈরি করতে চাইছিল। আমি আর বলতে পারছি না, আমার ক্ষত স্থানগুলো সাহায্যের জন্য চিৎকার করছে। এখানে বলে রাখা ভালো, গোলগোথা হলো সেই স্থান যেখানে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। এই প্রেক্ষাপটে রাজা ডানকান তখন বলে, সো ওয়েল দাই ওয়ার্ডস বিকাম দি অ্যাজ দাই ওয়াউন্ডস, দে স্ম্যাক অফ অনার বোথ, গো গেট হিম সার্জেন্টস। অর্থাৎ তোমার কথাগুলো এবং তোমার ওই ক্ষতস্থানের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ
এক হয়ে উঠেছে। তোমরা কে আছো? যাও, ওকে সার্জেনের কাছে নিয়ে যাও। রাজা ডানকানের আদেশ মতো পরিচারকেরা তখন সৈনিককে নিয়ে চলে গেল সার্জেনের কাছে। ইতিমধ্যে রস এবং এঙ্গুস প্রবেশ করলো। রাজা ডানকান তখন বলছে, হু কামস হেয়ার? এদিকে কে আসছে? ম্যালকম বলল, দ্য ওয়ার্দি থেন অফ রস। রসের বীর থেন আসছেন। লেনক্স বলে, হোয়াট এ হেস্ট লুকস থ্রু হিজ আইজ, সো শুড হি লুক দ্যাট সিম টু স্পিক থিংস স্ট্রেঞ্জ। অর্থাৎ তার চোখ দেখে এক অদ্ভুত তাড়াহুড়ো বোঝা যাচ্ছে, তাই না? তাকে দেখে মনে হচ্ছে সে কোনো অদ্ভুত কথা বলতে চাইছে, কি তাই তো? রস বলে, গড সেভ দ্য কিং। ঈশ্বর রাজার রক্ষা করুক। ডানকান তখন বলে, হোয়েন্স ক্যামস দৌ ওয়ার্দি থেন? হে যোগ্য থেন, হে বীর থেন, তুমি কোথা থেকে আসছো? তখন রস উত্তর দেয়, ফ্রম ফাইভ, গ্রেট কিং। মহারাজা, 5 থেকে আসছি। হোয়ার দ্য নরওয়েন ব্যানার্স ফ্লাউট দ্য স্কাই অ্যান্ড ফ্যান আওয়ার পিপল কোল্ড। নরওয়ে হিমসেলফ উইথ টেরিবল নাম্বারস, assisted by the most disloyal traitor, the Thane of Cawdor, began a dismal conflict, till that Bellona's bridegroom leaped in proof, confronted him with self-comparisons, point against point, rebellious arms against arms, curbing his lavish spirit, and to conclude, the victory fell on us. অর্থাৎ রস বলে যে, মহারাজা, আমি সেই 5 অঞ্চল থেকে আসছি যেখানে নরওয়ের পতাকা আকাশে উঠছে এবং আমাদের সৈন্যদের ভীত সন্ত্রস্ত ও শীতল করে তুলেছে। নরওয়ের রাজা বিপুল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করছিল, আর তাকে সাহায্য করছিল সেই বিশ্বাসঘাতক কওডরের থেন ম্যাকডোনাল্ড। কিন্তু তখনই ম্যাকবেথ বা বেলোনার বর, সে শক্ত বর্ম পরিহিত হয়ে রণসজ্জায় সজ্জিত হয়ে তাদের মুখোমুখি দাঁড়ালো। তিনি অস্ত্র তুলে বিদ্রোহী বাহিনীর সঙ্গে লড়াই করলেন এবং শেষে আমাদের বিজয় নিশ্চিত হলো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বেলোনাস ব্রাইড গ্রুম হলো যুদ্ধদেবী বেলোনার বর। ম্যাকবেথ এখানে রক্তক্ষয়ী সংগ্রামে ম্যাকবেথের বীরত্ব ও সাহসিকতার জন্য তাকে বেলোনার বর বলা হয়েছে। রসের মুখ থেকে যুদ্ধ জয়ের কথা শোনার পর রাজা ডানকান আনন্দিত হয়ে বলে, গ্রেট হ্যাপিনেস, বিশাল খুশি আমি। রস তখন বলে, দ্যাট নাও সোয়েনো, দ্য নরওয়েজ কিং, craves composition, nor would we design him burial of his men till he dispersed at Saint Colmez inch $10,000 to our general use. অর্থাৎ নরওয়ের রাজা সোয়েনো, সে সন্ধি প্রস্তাব চাইছে, কিন্তু আমরা তাকে তার নিহত সৈনিকদের কবরস্থ করার সুযোগ দিইনি, যতক্ষণ না সে সেন্ট কলমের দ্বীপে আমাদের সাধারণ খরচের জন্য $10,000 পরিশোধ করেছে। এই $10,000 অর্থ ছিল যুদ্ধের ক্ষতিপূরণ বা জরিমানা, যা সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হবে। তাই বলা হচ্ছে যে নরওয়ের রাজা সোয়েনো, সে $10,000 না দেওয়া অবধি তাকে আমরা তার সৈন্যবাহিনীদের কবরস্থ করার সুযোগ দেব না। এরপরে ডানকান বলে, নো মোর দ্যাট থেন অফ কাউডর শ্যাল ডিসিভ আওয়ার বজম ইন্টারেস্ট, গো প্রোনাউন্স হিজ প্রেজেন্ট ডেথ, অ্যান্ড উইথ হিজ ফর্মার টাইটেল গ্রিট ম্যাকবেথ। অর্থাৎ কওডরের থেন ম্যাকডোনাল্ড আর কখনো আমাদের বিশ্বাসকে ঠকাতে পারবে না। যাও, তাকে হত্যা করো, তার মৃত্যুদণ্ড ঘোষণা করো, এবং তার পূর্বের যে উপাধি থেন অফ কাউডর, এই থেন অফ কাউডর উপাধি ম্যাকবেথকে দিয়ে দাও, তাকে সম্মানিত করে অভিবাদন জানাও। রস তখন বলে ওঠে, আই উইল সি ইট ডান, আমি দেখব যেন এই কাজটি যথাসম্ভব সম্পন্ন হয়। ডানকান তখন বলে, হোয়াট হি হ্যাথ লস্ট নোবেল ম্যাকবেথ হ্যাথ ওন। সে অর্থাৎ ম্যাকডোনাল্ড, থেন অফ কাউডার, এই ম্যাকডোনাল্ড যা হারিয়েছে, মহৎ ম্যাকবেথ তা জয় করেছে। এই বলে তারা সেখান থেকে চলে গেল। এখান থেকে আমাদের সিন 2 শেষ হচ্ছে। এর পরবর্তী অংশ আসছে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।